সুপ্রিয় সুধী, ঈদ মুবারক। লন্ডনের থেকে শুভ অপরাহ্ন। When you dance, your purpose is not to get to a certain place on the floor, it's to enjoy each step along the way. আমেরিকান অথর ওয়েন ডায়ারের কথাগুলো আমাদের আজকের অতিথির সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। তিনি এমন একজন কিংবদন্তি নৃত্য ব্যক্তিত্ব, যিনি ৬০-এর দশক থেকে ৮০-র দশক পর্যন্ত নাচের শিল্পকে পূর্ণ শক্তির সাথে উদযাপন করেছিলেন। নৃত্য তার ধ্যানে, জ্ঞানে আত্মস্থ হয়ে রয়েছে। নৃত্য তার শিরায় শিরায় বইছে এবং বইবে চিরজীবন। প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হিয়ার মাঝে আয়োজনে। আর আমাদের আজকের অতিথি হলেন বাংলাদেশের প্রথিতযশা নৃত্যশিল্পীদের একজন, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক কাজল ইব্রাহিম। চলুন আমাদের অতিথিকে পর্দায় আমন্ত্রণ জানাবার আগে তার সম্পর্কে অতি সংক্ষেপে একটু জেনে নিই। প্রথিতযশা নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক কাজল ইব্রাহিম মায়ের আগ্রহে আনুমানিক ৫ বছর বয়সে সাংস্কৃতিক অঙ্গনে পদার্পণ করেন। সঙ্গীতের থেকে নৃত্য তাকে বেশি আকর্ষণ করত। তারপর শিল্পী একসময় তার লোকনৃত্য গুরুমাতা রাহিজা খানুম ঝুনু এবং নৃত্যগুরু জি.এ. মান্নানের আগ্রহে নৃত্যের সাথে জড়িয়ে পড়েন এবং বুলবুল একাডেমির প্রথম একক শিশুশিল্পী হয়ে ওঠেন। কত্থকের জন্য নৃত্যগুরু শ্যামল ভট্টাচার্য এবং মণিপুরী ও ভরতনাট্যমের জন্য নৃত্যগুরু বাবু রাম সিংয়ের কাছ থেকে তালিম অর্জনেরও সুবর্ণ সুযোগ তিনি পেয়েছিলেন। কাজল ইব্রাহিম জাতীয় পুরস্কার ১৯৭৫ সহ দেশে ও বিদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। শিল্পীর ভাষায় অনেক অর্জনের মাঝে প্রিন্স আগা খানের কাছ থেকে ফুলের মালা পাওয়াটা আমার জন্য বিরাট সম্মানের ছিল। তিনি আরও বলেন, আমি মঞ্চ থেকে নামার সময় বুলবুল একাডেমির বৃদ্ধ লন্ড্রিম্যান আমাকে একটি মূল্যবান ৫০ টাকার নোট উপহার দিয়েছিলেন। এই অসাধারণ স্মৃতিগুলো তার হৃদয়ে আজও গেঁথে রয়েছে। রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান আতিকুল ইসলাম এই শিল্পীকে মাত্র ১৫ বছর বয়সে নৃত্যনাট্য চিত্রাঙ্গদায়ের প্রধান ভূমিকা অর্পণ করেছিলেন, যেখানে শিল্পীকে সুরপা এবং কুরপা উভয় চরিত্রেই অভিনয় করতে হয়েছিল, যা এখনও একই ব্যক্তির পক্ষে পরিবেশনা করা বিরল। তৎকালীন পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ দলের সদস্য হয়ে নৃত্যশিল্পী কাজল বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছেন। তার মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, রাশিয়া, ইরান বা তুরস্ক উল্লেখযোগ্য। তিনি তার নৃত্যগুরুদের সাথে নৃত্য পরিবেশনেরও সুযোগ পেয়েছিলেন এবং অনেক বিখ্যাত নৃত্যনাট্য পরিচালনা করেছেন। তার মধ্যে হাজার তারের বীণা, রাজপথ, জনপদ, বাদল বরিশনে এবং সানাইয়ের নাম উল্লেখ না করলেই নয়। তার নাচের কোরিওগ্রাফির সংখ্যা টেলিভিশন এবং মঞ্চ মিলিয়ে ২০০টির মতো। তিনি বিশ্বাস করেন নাচ তাঁর শিরায় শিরায় জড়িয়ে রয়েছে। তার নাচের উপর লিখিত বইটি নৃত্যে গাথা কথামালা নৃত্যাঙ্গনে প্রচুর সাড়া জাগিয়েছে। বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী কাজল ইব্রাহিম ৩ সন্তানের গর্বিত জননী। ট্রিও আর্টসের পক্ষ থেকে আমরা এই গুণী শিল্পীর দীর্ঘজীবন এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। তো দর্শক, আমরা জেনে নিলাম অতি সংক্ষেপে আমাদের আজকের অতিথি সম্পর্কে। আমন্ত্রণ জানাচ্ছি পর্দায় প্রখ্যাত নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক কাজল ইব্রাহিমকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আমি ভালো, তুমি ভালো আছো? জি, ভালো আছি। আন্টি, আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং ভীষণ ভীষণ এক্সাইটেড আপনার গল্প শুনবো বলে। আমিও খুবই আনন্দিত তোমার সঙ্গে কথা বলতে পারবো বলে। আর দর্শকদের অনেক শুভেচ্ছা, যারা দেখছে তাদেরকে এবং যারা দেখছেন না তাদেরকেও।
সেই। আম তো আন্টি কদিন আগে তো ঈদ গেল। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিন কি করলেন? কিছুই না, মাংস বেটে টেটে সবার আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠানো, গরিবদের দেওয়া, আমার বাসার কাজের লোকদের দেওয়া, এই নিজেরা খেলাম। কিছু আত্মীয়-স্বজন এলেও তাদের সঙ্গে বসে গল্প করলাম। এভাবে সময় কাটলো। আচ্ছা। তারপরে সারাদিন আর কিছু করিনি। ভীষণ ক্লান্ত ছিলাম। বয়স তো কম হলো না। সেই। তো আন্টি আপনার কাছ থেকে ১ম এই জানতে চাইবো আপনার ছেলেবেলা কোথায় কেটেছে? আমার ছেলেবেলা মিটফোর্ড হসপিটালে, আমার বাবা ডক্টর ছিলেন, ডক্টর AYM আব্দুল্লাহ। তিনি মিটফোর্ড হসপিটালে মেজর ফিশার নামে একজন বিখ্যাত ডক্টর ছিলেন। তার হাতে সমস্ত তার শিক্ষা, এবং সেখান থেকেই আমার বাবা কিন্তু এখন যেমন প্রত্যেকটা ভাগে স্পেশালিস্ট থাকে, যেমন আমাদের নাচেরও আছে, সেরকম ডক্টরদেরও যেমন কিডনি স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট এরকম আছে। আমার বাবা সব ধরনের অপারেশন করতেন, শুধু হার্ট অপারেশনটা করেননি। তাছাড়া বোন থেকে আরম্ভ করে প্রত্যেকটা সার্জারি আমার বাবা করতেন। সেই জন্য মিটফোর্ড হসপিটালে এখনো আমার বাবার খুব সুনাম আছে। এবং ওল্ড টাউনে ডক্টর আব্দুল্লাহ বলতে সবাই তাকে চেনেন এবং সম্মান করেন। ও বাহ! কি কি দারুণ ব্যাপার। মানে উনি সব ধরনের অপারেশন করতেন। সার্জারি করতে কারণ পারতেন। সেটাই। আচ্ছা। ও চমৎকার। আমার তো এবং মিটফোর্ড হসপিটালের অপোজিটে আমাদের বাড়ি। আচ্ছা, সেই বাড়িতে যেমন আব্বা মিটফোর্ড হসপিটাল থেকে এলে আব্বার বিশেষ গুণ ছিল, আমাদের জিঞ্জিরা থেকে মাঝিরা বা গরিব দুঃখী মানুষরা যারা আসতেন তাদেরকে ফ্রি সার্জারি করে দিতেন। এবং আচ্ছা, আমাদের নিচের তলায় ছিল আব্বার চেম্বার, এবং তার পাশে অপারেশন থিয়েটার ছিল, আর দুটো রুম ছিল এমার্জেন্সি পেশেন্ট রাখার জন্য। তো আচ্ছা। সেখানে আর তাছাড়া যারা মানে যাদের ক্ষমতা ছিল হুম। তাদেরকে বলে নিত যে আমি একটু আগে একটা গরিব দুঃখী মানুষের অপারেশন করেছি, আপনি কিছু ডোনেট করবেন, যাকে তাকে তাকে তার থেকে আমার কোনো কিছু নিতে না হয়। ও আর বাহ! মেডিসিন বাবাই দিত। কি সে বাবাকে চমৎকার। দেখি সেই আদেশে বড় হয়েছি। এটা আমার আচ্ছা। সৌভাগ্য। অবশ্যই মানে কত মহানুভব ছিলেন উনি। চমৎকার এরকম পরিবারের একজন সদস্য হতে পারা। তো আলহামদুলিল্লাহ। তো কাজল আন্টি আপনার মা বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। তার হ্যাঁ। সম্পর্কে একটু প্লিজ। আমার মা আমার নাচের জগৎটাকে প্রসারিত করার জন্য পুরো কর্তৃত্বই তার, ওনার। আর উনি যেমন প্রথমে কিন্তু টিভিতে আসেননি। হুম, টিভিতে এসেছিলেন, প্রথমে স্কুল ইন্সপেক্টর ছিলেন তিনি। কিন্তু ওনার মন একেবারে ভালো লাগতো না, কারণ উনি সাংস্কৃতিক মনা ছিলেন। বুলবুল ললিত কলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীত গান শিখতেন, সঙ্গে আমাকে নিয়ে যেতেন। তখন আমার আচ্ছা। 4.5 বছর হবে। ওকে পাশে ও রাখতেন যাতে আমার রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমি আকর্ষিত হই, এবং আস্তে আচ্ছা। আস্তে গানের চর্চায় আহ, করতে শুরু করি। হুম, কিন্তু আমার আমাদের বুলবুল একাডেমির নিচের তলায় নাচের মহড়া কক্ষ ছিল। জি। সেখানে নকশিকাতার মাঠের মহড়া চলছিল। তো আমার সেখানে যাওয়া, এবং আস্তে আস্তে আমি যে সিঁড়ি দিয়ে নেমে গেছি, মা টেরও পাইনি, মা তো গানে মগ্ন ছিল। আচ্ছা, নকশিকাতার মাঠের আমি ঠিক পর্দার আড়াল থেকে আমি রাইজা খানম ঝুনু আপার নাচ দেখছিলাম, মান্নান মান্নান ভাইয়ের নাচ দেখছিলাম। মনমুগ্ধ হয়ে আমি নিজে কখন নাচছিলাম আমি জানি না। লাইলি আপা, ও ডালি আপা, আর জি, বান্না আপা বোধহয় ছিলেন, না, আরো কে একজন ছিলেন, জুনাপা ছিলেন। আচ্ছা, আমাকে কোলে করে আমার দোতলায় চলে গেল মার কাছে, বলল যে আপনি বৃথা চেষ্টা করছেন, ও তো নাচবে, ও তো মনের মানে মানে আনন্দের পিছনে জুনাপার নাচ দেখে নাচছিল। তো সেই মা তখনই ডিসিশন নিল, বাবাকে জিজ্ঞাসা করলো, আমি হ্যাঁ, এত আহ্লাদি ছিলাম, মা বললো নাচে দিও না, পা ব্যথা পাবে। মা বললো তুমি কি বলছো, তুমি নাচের মধ্যে কোনো আইডিয়া নেই। তো মা তখন আমাকে নাচে ভর্তি করে দিল। প্রথম বর্ষেই আমি আম, নাচে প্রথম স্থান অধিকার করলাম, ৬ বাহ! বছর বয়সে। তখন আচ্ছা, আমার থিওরির সম্বন্ধে সত্যি কথা বলি, লেখাপড়ার ব্যাপারে আমি একেবারেই ইন্টারেস্টেড ছিলাম না। আমার নাচ ছিল ধ্যানে জ্ঞানে, মানে নাচ দেখলে আমি পাগল হয়ে যেতাম। তো হুম, থিওরিতে সেরকম পাইনি, কিন্তু নাচে ১০০ তে ১০০ পেয়েছি।
মন খুব খারাপ হয়ে গেছিল। ঝুমাপা আমাকে ডেকে বলল, শোনা তুই ফার্স্ট হয়েছিস, তোর আর কিচ্ছু বলার নাই। তো ওটাতে আমি খুশি হলাম যে ঝুমাপা আমাকে কথাটা বলতে পেরেছে, বললো। এটাই আমার শুরু, এটাই আমার শুরু। তারপর আমার চাচা বুলবুল একাডেমির প্রতিষ্ঠাতা বুলবুল চৌধুরীর একেবারে প্রাণের বন্ধু। তো ওনার আমাকে আমাকে ছোটবেলায় বলতেন যে ও কি নাচে, সবাই বলতো কাজল এত সুন্দর নাচে, এতটুকু বয়সে এত সুন্দর নাচে, ও ব্যাঙের মতো লাফায়। কারণ আমার এটার নামটা দিয়েছিল আমার চাচা, তুই তো ব্যাঙের মতো লাফাস। কারণ আমার প্রথম মঞ্চে নাচ ছিল ওরে ও কোলা ব্যাঙ। তো ওই লম্বা দুটো পা বসে বসে ছুটতাম। তারপর থেকে সেটা নাম, সেটা ঘুরছিল তখনই যখন আমি কাত্থাকে মানে নেচে ছোটবেলায় সুনাম অর্জন করেছি কাত্থাক শিল্পী হিসাবে। কারণ কাত্থাক নাচটা আমার কেন ভালো লাগতো, যখন সমর ভট্টাচার্য ঢাকায় এলেন, বুলবুল একাডেমি জয়েন করলেন, তখন কাত্থাকের ক্লাস হতো। তো আমাকে প্রথমে দেখি উনি প্রথম লাইনে আমাকে দাঁড়া করালেন সামনে। আমি জানি না আমার কোনটা দেখে উনি বুঝতে পেরেছিলেন যে আমার খুব উৎসাহ, কারণ আমার চক্কর এবং তাৎকার এই দুটো আমার সাংঘাতিক ভালো লাগতো। যত তাৎকার যত ফাস্ট হতো আমি তত আনন্দ পেতাম, এবং চক্কর যতগুলো দিতে পারতাম সেগুলো আমার ভালো লাগতো। তো সেই থেকে কাত্থাকের উপরে আমার ইন্টারেস্ট বেশি। তাছাড়া যখন রাম সিং স্যার এলেন, ভারতনাট্যমটা ভালো লাগতো, কিন্তু ভারতনাট্যম আমার কাছে মনে হতো আমার জন্য নয়। তারপরে মনে রেখেছি প্রত্যেকটা আমাদের বুলবুল একাডেমিতে একটা জিনিস ছিল, আমাদের এক্সারসাইজ থেকে শুরু হতো, যেটা ঝুনাপা করতো এক্সারসাইজ ক্লাসটা, আর দুলাল তালুকদার মাঝে মাঝে আমাদের ক্লাস নিতেন। তো এক্সারসাইজ থেকে মানে এক্সারসাইজটা এত দরকার নৃত্যশিল্পীদের জন্য, কারণ বডিটাকে মোল্ড করা, বডিটাকে কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা শিখতাম এক্সারসাইজ ক্লাসে। এবং আমি ভারতনাট্যম শিখেছি বেসিক, মণিপুরিও শিখেছি বেসিক, কাত্থাকটা শিখেছি কারণ কাত্থাকে এত আমার ইন্টারেস্ট ছিল বলে আমার মা আমার গুরুকে রিকোয়েস্ট করলেন যে 2 দিন আপনি বাড়িতে ক্লাস করেন কাজলকে নিয়ে। আমার চাচাও তখন আমার সমর স্যারকে বলে দিলেন যে আপনি করেন। আমার সমর স্যার এত আদর করতেন, তোমাকে আমি কি বলবো, আমি ছোটবেলায় আমার মা চিটগঙ্গের প্রোগ্রাম হতো, তো এত আদর করতেন যে আমার ভাইয়ের সঙ্গে করে সমর স্যারের সঙ্গে পাঠিয়ে দিতেন, কারণ মা তখন চাকরি করতেন, বাবাও ডাক্তারের নিয়ে ব্যস্ত থাকতেন। তো সমর স্যার আমাকে কোলে করে করে নিয়ে যেতেন, মঞ্চে দাঁড়া করতেন, তারপর আমি নাচতাম। সেই আমার শুরু। বাহ, চমৎকার। তো আপনার পড়াশোনা কোথায় হয়েছে? পড়াশোনা কোথায় করেছিলেন? আমি বাংলা বাজার হাই স্কুলে পড়তাম, আর তারপরে আমি শাইনি স্কুলে ক্লাস 8 থেকে শাইনি স্কুলে ভর্তি হলাম, সেখান থেকে ম্যাট্রিক দিলাম। তারপর ইন্টারমিডিয়েট করলাম এইডেন গার্লস স্কুল থেকে, এইডেন কলেজ থেকে। ওখান থেকে ইন্টারমিডিয়েট করার পরে ইউনিভার্সিটি যাব, সেই সময় আমার বিদেশ ভ্রমণ শুরু হলো। কিন্তু আমি আর পড়াশোনায় আমার মন টিকলো না, বিদেশে যাওয়ার যে একটু, কিন্তু আমার ব্যাচে যারা ছিল, যেমন আমি নামগুলো কি বলতে পারি, আমার সময়কার আমার পরে কিছুদিন পরে আসলো লুবনা, তার কিছুদিন পরে আসলো সাইদা, তারপরে আসলো ডালিয়া সালাউদ্দিন, নাজমা কামাল, তারপরে রীতা শাবনাম, রীতা মাহমুদ, লায়লা রফিক, অনেকে, এবং প্রত্যেকে কিন্তু চমৎকার নাচতো। তার মধ্যে থেকে আমি কেমন করে বেরিয়ে এসেছি একটু, আমাকে আমার গুরুদের, আমার হ্যাঁ, আর আমার প্রোডাকশন ডিপার্টমেন্টে যে ছিলেন রবীন্দ্রসঙ্গীতের হেড জনাব আতিকুল ইসলাম, আমার অনেক শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব, যাকে আমি শ্রদ্ধা করি অন্তরের অন্তঃস্থল থেকে। উনি আমাকে কাত্থাক থেকে হঠাৎ কোনো কারণবশত, হয়তো ঝুনাপা বা রোজিয়াপা চিত্রকথা করার কথা ছিল, রোজিয়াপা হয়তো চিত্রকথা একবার করেছিল বোধহয়, সেটা চিটগঙ্গে। তারপর আমাকে উনি যখন রোজিয়াপা করলেন না, বললো কাজল তুমি আসো তো, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাসি, নাচটা একটু নেচে আমাকে দেখাও। আমি যখন নাচলাম, এবং একটা কথা আমি বলি, আমি কেমন নাচি আমি জানি না, কিন্তু আমি যখন নাচি তখন আমি কোথায় চলে যাই আমি নিজেই জানি না। আমার এক্সপ্রেশন, আমার নাচের বাণী, রবি ঠাকুরের কথাগুলো তো মানে তুলনা হয় না। আমি যখন কোনো নাচ রবি ঠাকুরের নাচে কম্পোজিশন করি, আমার কিন্তু বাণীগুলা ভাব যেটা প্রকাশ করতে হবে, কারণ ওনার গানে ভাবটাই হচ্ছে একেবারে
আসল বলবো আমি, ওই ভাবটাকে নিয়ে কিন্তু আমি নাচ কম্পোজ করতাম। আমি খুব একটা যে মুদ্রার দিকে লক্ষ্য করে নাচতাম তা না, মুদ্রা তো আছেই, কিন্তু আমি ভাবপ্রধান নাচটা বেশি পছন্দ করতাম। এবং আতিক ভাই যখন আমার জুনিয়র আমার কলিগ যারা নাচে ছিল, ডালিয়া, সবাই বলল যে তুই কি নাচ নিয়ে, আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম তোর নাচ, তুই ওরা কোথায় চলে গেছিস। আমি তখন আতিক ভাই বসে আছে, আতিক ভাইকে আমি ভয় পেতাম, শ্রদ্ধা করতাম, আমার বাবার মতন, আমার বড় ভাইয়ের মতন। এবং আতিক ভাইয়ের প্রতি আমাদের প্রত্যেকের একটা উইকনেস ছিল, চাইল্ড একটা ইচ্ছা থাকে না যে এরকম একটা লোক আমার আসবে, আমার স্বামী হবে। আমি এখানে আপনাকে একটু থামাবো, আমি তার আগে একটি নাচ দেখতে চাই আপনার নাচ, রবীন্দ্রসঙ্গীতের উপর, তারপরে আবার আমরা গল্পে ফিরে আসছি, কেমন? আচ্ছা। ধবল পারে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পারে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পারে লেগেছে। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধান, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধান, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পারে লেগেছে।
অসাধারণ, দারুণ আন্টি। এটা কবে করেছিলেন? এটা প্যান্ডেমিকের সময় যখন ঘরবন্দি অবস্থায় ছিলাম তখন আমি বেশ কয়েকটা নাচ করেছিলাম, তার আচ্ছা, মধ্যে একটা। বাহ কি দারুণ, মানে এখনো আপনার চক্কর, আপনি যে বললেন যে চক্কর আপনার খুব আমার ভালো লাগে। নাচের চক্করটা হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। প্রথমে খুব ভালো। মানে যখন প্রথম শুরুতে আমার একটু কষ্ট হচ্ছিল, জি, পরে আমি প্র্যাকটিস করে তখন নাচগুলা করলাম একটা পরে একটা। আচ্ছা আচ্ছা। তো আন্টি আপনি বলছিলেন, হ্যাঁ আপনার ওই যে বাফার বুলবুল একাডেমির রবীন্দ্র বিভাগের যিনি হেড ছিলেন হ্যাঁ, আতিকুল তারপরে ইসলাম। যে আতিক স্যার যখন দেখলেন তখন আমাকে বললেন যে না খুব চমৎকার কাজল, তুমি করবে চিত্রাঙ্গদা, কিন্তু কুরপ্পা সুরপ্পা দুটি করবে। তো একটাই আমার প্রবলেম হয়েছিল ড্রেস চেঞ্জ করাটা, কারণ মানে আচ্ছা, কুরুপর থেকে সুরপা তো একটা ছোট্ট হুম, গানের মাঝখানে চলে আসে। হুম, তো আতিক ভাই একটা গান ওখানে দিয়েছিলেন, অ্যাড করেছিলেন যাতে আমি আচ্ছা, ড্রেসটা চেঞ্জ করতে পারি। হুম, তো আমার তো ছিল, ডালিয়া ছিল, সাইদা সবাই ছিল, আফরোজ ছিল, মানে আফরোজের কথা বলতে ভুলেই গেছি, আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তখন। হ্যাঁ, তো ওরা সবাই আমার, একজন টিকলি পরাচ্ছে, একজন মুকুট পরাচ্ছে, মানে হুলুস্থুল কাণ্ড। আর আমি শাড়িটা আমি চট করে পরে নিয়েছি। আমাদের এরকম প্র্যাকটিস ছিল বুলবুল একাডেমিতে, আমরা মানে হুম, ড্রেস যখন পরতাম কারোর দিকে কারোর খেয়াল না, প্রত্যেকে ফার্স্ট আমরা 3 মিনিটের মধ্যে সবাই রেডি। জি, গয়না প্রত্যেককে হয়তো কেউ সাহায্য করতো। তো হ্যাঁ, কুড়াপুর থেকে যখন সুরাপায় আসলাম তখন আমার একটা মনে আছে, তখন দর্শকরা ছিলেন ও আমার অত্যন্ত শ্রদ্ধেয় আহাত ভাই ছিলেন, ডক্টর এনামুল হক ছিলেন, রফিকুল ইসলাম স্যার ছিলেন, তারপর এরকম মানে গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন যারা, হুম, তারা স্টেজে এসে আমি সেই দিনটা আজও ভুলবো না। আমার এখনো চোখে পানি চলে আসে। এসে আমার হাত ধরে বলছে, তোর গায়ে হাড্ডি আছে। তো ও, এটা আমার বড় পাওয়া, ভীষণ পাওয়া যে বড়দের এই যে আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি হুম, টেক কেয়ার করা। হুম, আতিক ভাই মানে অত্যন্ত খুশি ছিলেন, এবং তারপর পরপর ৩ টা নাচ আমি করলাম। একটা ডক্টর এনামুল হকের লেখা, আচ্ছা, আলতাফ মাহমুদ ভাইয়ের সুরে হাজার তারের বীণা, সেটা তো সেটাও আমি করেছিলাম। আমার হুম, পোর্শন এবং সখীদের পোর্শনটা আমি করেছি, এবং আমার গুরু, আমার আমার কিন্তু সৌভাগ্য যে আমি প্রত্যেকটা নায়ক পেয়েছিলাম আমার গুরুকে। যেমন নকশিকাঁথা সত্যি, পাঠ করেছিলাম হ্যাঁ, জি এ মান্নান স্যারের সঙ্গে। তারপরে হাজার তারের বীণা করলাম বাবু রাম সিং স্যারের সঙ্গে। বাদরও জি, বরিশান করলাম বাবু রাম সিং স্যারের সঙ্গে। তো বাহ, এটা আমার সৌভাগ্য। তো আমি মাঝে, অবশ্যই, মাঝে আমার জুনিয়র যারা আছে তাদেরকে বলি যে আমি আরেকটা গল্প না বললেই না, হ্যাঁ, পাকিস্তানে হয়েছিল বাদল বরিশালে। তো একটা আচ্ছা, ডায়ালগ ছিল, কাজুরি জি, কাজুরি সজনী এসে গেছে। এই হ্যাঁ, হ্যাঁ, ডায়ালগটা হিন্দি, কাজুরি কাজুরি তেরি সজনী আ গয়া। হুম, অডিয়েন্স থেকে কে বলেছিল সজনী কাহা তো বুদ্ধা আ গয়া। আর রাম সিং স্যার যে কি রেগে গেছিল যে কেন কাজলের সঙ্গে আমাকে নায়কের চরিত্র দেওয়া হলো, কি কি বললো। আমি তখন স্যারের পায়ে ধরেছি, স্যার মাপ চাই, আপনি এখন মুড খারাপ করবেন না, এটা তো বলবেই দর্শকের দিকে, আপনি নিজে আপনার আমাদের গুরু, আমাদের সেই সম্মান, আমার সম্মান আপনার সঙ্গে নাচতে পেরে, এগুলো হ্যাঁ, বলে আর কি করলাম আর কি। ছোট ছোট ও, অনেক ঘটনা, অনেক স্মৃতি। সেটাই, হ্যাঁ, আসলে এত আহ, জীবনের তো অনেক কাহিনী থাকে, অনেক গল্প, তাই না? এত অল্প সময়ে অনেক তো গল্প। শেয়ার করা সম্ভব নয়। তাও সেটাই যতটুকু সেটাই। সম্ভব, হ্যাঁ, হ্যাঁ, আমরা শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ, তো আপনি কত্থক নাচ থেকে বললেন যে রাবীন্দ্রিক নাচের দিকে বেশি ঝুঁকে পড়েছিলেন। তো হ্যাঁ, এটি হ্যাঁ। কার কার অনুপ্রেরণায় বা কার প্রতি? এটি একমাত্র আতিক ভাই, আচ্ছা, আতিকুল ইসলাম, আচ্ছা, আতিকুল ইসলাম। আচ্ছা, উনি আমাকে না আনলে হয়তো আমি সারা জীবন কাত্তাক নাচতাম, পিস ডান্স গুলো হ্যাঁ, করতাম। আমার হয়তো অন্য কিছু আর করা হতো না। ও যে আমাকে নৃত্যনাট্যে আনলেন, তারপরে যে আমি কয়েকটা জি, নৃত্যনাট্য করলাম, সবার হুম, ধারণা কাত্তাক করলে খুব স্টিফ হয়, তাদের মধ্যে বডি হ্যাঁ, মোল্ডিং হয়। কিন্তু আমার তো, আমি বাড়িতে সেই চর্চাটা করতাম, এ যে জি, বডির যে মুভমেন্ট গুলা, আ এগুলো কিন্তু রাবীন্দ্রিক নাচে খুবই প্রয়োজন। জি, রাবীন্দ্রিক জি, কেন? একটা নজরুলের কিছু গান আছে। তারপরে যেরকম আমি আজাতারে বীণা করলাম, সেখানেও কিন্তু আমার অনেক হুম, মুভমেন্ট ছিল যেখানে কিন্তু অত্যন্ত সফট, এবং আমি জি, খুব সফট মুভমেন্ট করতে পছন্দ করি। জি, সেটা আমি আমার নাচে প্রয়োগ করতাম সবসময়। আ এটা এটা জানি না
হয়তো লোকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। না, এটা তো আন্টি একটা অন্যরকম কি বলবো, অন্যরকম একটা মুড ক্রিয়েট করে, তাই না? আমার মনে হয়, কারণ আপনার যখন হোল বডি মুভ করছে, হ্যাঁ, হ্যাঁ, আর কত্থকে যখন স্টিপে আপনি করেন, এক একটা নাচের তো একটা স্টাইল থাকে, তাই স্টাইল না? থাকে, হ্যাঁ আর সেটাই। রবীন্দ্রসঙ্গীতটাও আমাদের একটু ছোটবেলা স্লো। থেকে কিন্তু শেখানো হয়েছে যে নাচ কাকে বলে, কত প্রকার ও কি নাচ কাকে বলে, অঙ্গভঙ্গি দ্বারা যে মনের ভাব প্রকাশ করা হয় তাকেই নাচ বলে। জি জি, আমরাও পড়েছি। সেই তো আন্টি, আমরা আপনার হাজার তারের বিনার একটু অংশ বিশেষ দেখে আসি। আচ্ছা, এটা কিন্তু আমি নতুন করে আমার কিছু ভুলে গেছি, যেটা করেছিলাম প্র্যাকটিক্যালি, যেটা করেছিলাম সেটা আমি ভুলে গেছি। তো আমি সেই জন্য কিছুটা নতুন কম্পোজিশন করেছি, আমি এটা করেছি কারণ এটা মনে রাখার জন্য যে আমি করেছিলাম এককালে। অনেক ফিগার গুলাই আছে, আবার অনেক ফিগার নাই, অনেক ফিগার কম্পোজ করে নিয়েছি। আচ্ছা, আমরা ওখান থেকে একটু অংশ বিশেষ দেখি। আচ্ছা আচ্ছা। অধরে অধরে কি কিছু বলো, নীরবে নিশ্চুপে, নয়নে নয়নে রেখে শুধু দেখো ধন্য প্রেম রূপে। অনেক দিনই বলে অভিমানে যাবে চলে, কি করে তা হয় বলো হৃদয় জ্বালিয়ে গন্ধ ধূপে। অনেক দিনই বলে অভিমানে যাবে চলে, কি করে তা হয় বলো হৃদয় জ্বালিয়ে গন্ধ ধূপে। অধরে অধরে কি কিছু বলো, নীরবে নিশ্চুপে, নয়নে নয়নে রেখে শুধু দেখো ধন্য প্রেম রূপে। আমি যে তোমার হাজার তারে অগ্নি বিনা, আমাকে বাজাও। আমি যে তোমার হাজার তারে অগ্নি বিনা, আমাকে বাজাও। আমি যে তোমার বাজাও। আমি যে তোমার হাজার তারে অগ্নি বিনা, আমাকে বাজাও। আমি যে তোমার ছিল যত গান হলো না গাওয়া, হলো না দুজনে পারে যাওয়া। ছিল যত গান হলো না গাওয়া, হলো না দুজনে পারে যাওয়া। জোয়ারের স্রোতে ছুটেছে তোরে বন্ধু বিনা, এবার থামাও, আমাকে বাজাও। আমি যে তোমার হাজার তারে অগ্নি বিনা, আমাকে বাজাও। আমি যে তোমার। বাহ, দারুণ আন্টি, অনেক বছর পর দেখলাম গান। হ্যাঁ, আমি এটা জানি না দর্শক বুঝতে পেরেছে কিনা বা তুমি বুঝতে পেরেছো কিনা। আমি কিন্তু আমার চেষ্টা করেছি মানুষকে বোঝাতে যে আমার পাশে আমার নায়ক আছে, কিন্তু নায়ককে আমি উদ্দেশ্য করে কথাগুলো বলছি। এবং এখানে আমার বুক লঞ্চের এনাম ভাই, ডক্টর এনামুল হক, উনি বলেছিলেন যে আমি পাখির মতো সারা মঞ্চে ঘুরি। এখানে কিন্তু জায়গা ছোট, এটা কিন্তু আমার ছোটাছুটি ছিল অনেক। মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে যাচ্ছিলাম, আবার স্যারের কাছে আসছিলাম, আবার ছুটে যাচ্ছিলাম।
তো ওই জিনিসটা এখানে আমি কম্পোজ করতে মানে আমার হ্যাঁ, একটু যেহেতু প্রবলেম অল্প জায়গায়। হ্যাঁ, যায়। হ্যাঁ। না, বাট চমৎকার হয়েছে আন্টি। খুবই সুন্দর। তো আন্টি, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনি যখন সুরপা এবং কুরুপা দুটো চরিত্রে একই সাথে অভিনয় করলেন, হ্যাঁ, আপনি বলছিলেন যে হ্যাঁ, গয়না পড়তে একটু অসুবিধা হচ্ছিল অবশ্যই, হ্যাঁ, কিন্তু আম, আর কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছিলেন কি? যেমন ধরেন সুরপা কিন্তু খুব সুন্দর, আহ, হ্যাঁ, তাই না? আমি তোমাকে আমাদের জি, এটাই আমি ধরতে চাচ্ছিলাম। হ্যাঁ, অসুবিধা হয়েছিল যে আমি সেই পৌরুষত্ব যে জিনিসটা আমার মধ্যে হুম, ছিল, সেখান থেকে হুম, সফট হয়ে একটা নারী, তো জি, সেই ফিগার গুলো করতে হুম, রিহার্সাল আমরা তো অনেকদিন প্রায় 2 মাস রিহার্সাল করেছিলাম। করতে আমার জি, বেশ প্রবলেম হচ্ছিল, কারণ আমি সেই মুডেই ছিলাম যে সেই হ্যাঁ, পৌরুষত্ব, সেই ওই মানে ওনার অর্জুনকে দেখে আমি যে হঠাৎ করে পা লেগে গেল, মানে হ্যাঁ, কাছে চলে অর্জুন আমাকে ধমক দিল, ওই যে হুম, আমার মানে বলিষ্ঠ ভাবটা, সেখান জি, থেকে আমার নারীর ইটা আনতে, নারীর ভাবটা প্রকাশ করতে হুম, একটু কষ্ট হয়েছিল। কিন্তু পরে যখন নিজেকে আমি যখন মঞ্চে এলাম মানে জি, সুন্দর হয়ে, অডিয়েন্স থেকে একটা শব্দ আমার কানে এসেছিল, ইস! ওই শব্দটা শুনে আমি ভাবলাম যে আমাকে খুব ভালো লাগছে, যার জন্য এই ও, শব্দটা বলেছে। হ্যাঁ, আমার inspiration শুরু হলো তখন থেকে আর কি। আচ্ছা, আচ্ছা। যাক, সেটাই হচ্ছে সার্থকতা। হ্যাঁ, আমার সার্থকতা, হ্যাঁ। মানে জি। দুটা চরিত্রকে মানে প্রকাশ মানে একজন একই সাথে করা ফুটিয়ে খুবই হ্যাঁ, কঠিন ব্যাপার, এবং ছিলেন এবং দুটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন রকম। ভিন্ন রকম, এবং আমার গুরু আমার মাথায় হাত দিয়ে বলেছিল এক যে তুই পারলি। আচ্ছা, আচ্ছা। তো আন্টি, আপনি কত বছর থেকে নৃত্য পরিচালনা শুরু করেন? আমি 15 বছর থেকে। ১৫ বছর। ও! আমি খুব কত অল্প বয়স থেকেই, কারণ হ্যাঁ, আমাকে মানে আতিক ভাই সুযোগটা দিয়েছিল যখন আমি জি। চিত্রমঞ্চে করলাম তখন। তার আগে তো আমি 14.5 বছর বয়সে নকশিকাঁথা মাঠ করেছি। আমার মা আচ্ছা। কিছুতেই দেবে না বলে মান্নান স্যারকে বলেছিল, "আপনি কি হুম, বলেন পাগলের মতো? 14.5 বছরের মেয়ে এসে কি করে উম অ্যা অ্যা নায়িকার রোল প্লে করবে? আমি ওকে হ্যাঁ, করায় নেব।" মান্নান ভাইয়ের আচ্ছা, যে অভিনয়ের শক্তি, আমি কিন্তু ওনার কাছ থেকে সেটা শিখেছি। আমাকে আচ্ছা। যখন মানে ডেকে নিল কাছে, হুম, তখন কিন্তু হুম, উনি আমার কানে, কানে বলল, "এই তোকে বিয়ে করে ফেললাম।" ওই তখনই যে আমার মুখের এক্সপ্রেশনটা চলে আসলো। কারণ আমার মাকে মামি ডাকতো। সেজন্য বলল, আচ্ছা। "গিন্নি, আমাকে গিন্নি, বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু।" তো আমি কিন্তু রেগে যেতাম সেই সময় খুব। তো ওইখানে আমি হেসে দিয়েছিলাম। তো এই যে অভিনয়গুলা ওনার কাছ থেকে শেখা। তারপরে যখন আচ্ছা। আ মানে মানে মারা যাওয়ার যে সময়, যখন ওনার কবরে গিয়ে মানে মালাটা নিয়ে যাই, যখন স্টেজে পড়ে যাই, এটা আমি হুম, শিখেছিলাম ঝুনা আপার কাছ থেকে। আমি যে হুম, পড়ে গেছি, আমার হাত এখানে ছিলে গেছিল। আমি সেটা কেয়ার আচ্ছা। করিনি। কিন্তু আমাকে পড়তে হবে এবং হ্যাঁ, দর্শক দেখবে যে আমি হ্যাঁ, আঘাত পেয়েছি। তো সেটাই। না, এটা ঝুনা আপার হ্যাঁ, সাংঘাতিক অবদান। এই জিনিসটা আমি ওনারটা দেখে কিন্তু আমি রপ্ত করেছিলাম। বাহ! সত্যি। ঝুনু আন্টির তো তুলনা হয় না, অতুলনীয়। তুলনা হয় না। আর আমার হ্যাঁ, সত্যি কথা বলি, ঝুনা আপার যে সফটনেস টা, জি, ওটাই কিন্তু আমি শিখেছি। হ্যাঁ, ওটাই আমি সত্যি কথা বলি, ওনার কাছ থেকেই আমার ওনার ফিগারের ওই মুভমেন্ট গুলো দেখেই কিন্তু হুম, হুম, আমার হুম, এই সফটনেস টা আমি আনতে পেরেছি। হ্যাঁ, কি প্রচুর চেষ্টা সুন্দর। করতে হয়েছে আমাকে। এই সেই আরকি। চমৎকার, চমৎকার। তো বহু দেশ ভ্রমণ করেছেন আপনার নাচের সুবাদে। দেশের প্রতিনিধিত্ব করেছেন। কোনো মজার ঘটনা কি আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন? মজার ঘটনা তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, যেমন আমি বলি, আমি ইন্দোনেশিয়া আমরা আমার বাদল বরিশাল নিয়ে গেছিল। তো জি, বাদল বরিশাল প্রায় পৌনে ১ ঘন্টার সোয়া ১ ঘন্টার নাচ, হুম, নৃত্যনাট্য। তার জি, বেশি ১.৫ ঘন্টা বোধহয় নৃত্যনাট্য। তো আ একদিন আমরা সবাই গল্প করছি। আমরা খুব ফাজলামি করতাম। আমার রুমটার মধ্যে আমরা সবাই একসঙ্গে হতাম, কারণ আমি একটু জোকার টাইপের ছিলাম। আচ্ছা, সবাইকে হাসাতাম, হ্যাঁ, গল্প করতাম। "কাজল তুই কিছু একটা বল, তুই হাসা" এরকম হ্যাঁ, করেছি অনেক। তো হঠাৎ আচ্ছা, আতিক ভাই খবর আসলো যে আতিক ভাই ডেকেছে কাজলকে। হুম, তো সবাই খুব এক্সাইটেড। "আতিক ভাই তোকে ডেকেছে? কেন, কেন, কেন?" সব পিছনে, পিছনে সবাই এসছে। তো হ্যাঁ, আতিক ভাই এরকম হেলান দিয়ে খাটে বসেছিল। আমার হুম, এখনো কান্না পায় আতিফের কথা মনে হলে। তো হুম, আতিফ ভাই বলল যে, "এসো।" ওনার কথা হলো এসো। মানে ওই ডাকটা ওনার সেই গলি জি, মানে
সেই কণ্ঠ মানে আমি ভুলতে পারবো না, আমার কানে এখনো বাজে। আমি দাঁড়িয়ে আছি বলে বসো, কাছে এসো। আমি এই রে কাছে যাচ্ছে কেন, খুব তারপর বলছি শোনো আজকে বাদল বর্ষণ করার আগে কাত্তাক নাচটা করে দেবে। আমার রাগে আমি বেরিয়ে আসলাম, সে বললো কি বললো কি বলবে, বাদল বর্ষণ করার আগে কাত্তাক করতে চিন্তা করতে পারিস আমার অবস্থা কি হবে, আদা মারা হয়ে যাবে। এই আর কি, এটা খুব আমাদের এক্সাইটমেন্ট। আতিক ভাই ডেকেছিল, নিশ্চয়ই কোনো সুন্দর কথা শুনবো, তা তো না, কঠিন কথা শুনলাম যে নাচতে হবে, এই তো কাত্তাক করতে হবে। এরকম ছোটখাটো অনেক ঘটনা আছে। মানে মানে আর এরকম কি কখনো হয়েছিল যে নাচতে উঠেছেন তারপরে কোনো মুদ্রা ভুলে গেছেন, তখন সেটাকে মেকআপ করতে হয়েছে? না, আমি এটা হয়নি। তবে আমি চায়না যখন গেছিলাম তখন আমার গহরদার সঙ্গে আমার সৌভাগ্য একটা সলো একটা 1 মিনিটের একটা ইয়ে ছিল, গহরদার সঙ্গে আমার নাচ ছিল। নাচ মানে কি, গহরদা পিছাবে, আমি গহরদাকে থাপ্পড় দিতে দিতে আগাবো আর কি। আর গহরদার ফিগার তো মানে সাংঘাতিক ফিগার, মানে চমৎকার তার ভঙ্গিমা ছিল। ফিশারম্যান নাচটা, এবং তারপরে গ্রুপ নাচ ছিল। তো গ্রুপ নাচে আমার পাশে মঞ্জু ভাই ছিলেন, নাচতেন অনেক আগে। মঞ্জু ভাইয়ের নাম হয়তো অনেকে বিলিভ করছে, ভালো মতন। তো আমাদের ক্রসিং ছিল ফিশারম্যানে। তো ক্রসিং এ আমি আমার রাইটে যাওয়ার কথা, মঞ্জু ভাইয়ের লেফটে আমার পিছনে যাওয়ার কথা। তা না গিয়ে উনি আমার সামনে রাইটে গেছে, তখন ওনার পায়ে ধাক্কা খেয়ে আমি পড়ে গেছিলাম। পড়ে গিয়ে সবাই নাচছে, আমি ভীষণ আমার নখ কিন্তু উল্টে গেছে। আমি তখন মাছ ধরার ফিগারটা করছিলাম, মাছ ধরার ফিগার করছিলাম, সো দ্যাট অডিয়েন্স কিন্তু দাঁড়িয়ে গেছে যে কি হলো। মাছ ধরার ফিগার করছে, সামনে যারা ছিল 2-1 জন দাঁড়িয়ে গেছিল। পরে আমি যখন দাঁড়িয়েছি, যখন ওটাই আমার থ্যাংক গড লাস্ট মানে ইয়ে ছিল, তারপরে যখন যাচ্ছি করতে করতে পুরো মঞ্চে আমার রক্ত পড়তে যাচ্ছিলাম। ও মাই গড। তারপরে ভেতরে গিয়ে তো আমি কিন্তু খুব মজার একটা মেয়ে এবং খুব শর্ট টেম্পারও ছিলাম। মঞ্জু ভাইকে ইচ্ছা মতন তুলাম, নাচতে পারেন না, নাচতে আসছেন কেন, আর এখন মারা গেছেন উনি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। তো শারমিলাপা ছিল, সবাই তো হংকং এ গিয়ে শপিং টপিং করবে, আমার তো যাওয়ার উপায় নেই। ওখানে আমাকে সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করে দেওয়া হলো, পরে লোকটা পুরো পড়েই গেল, আবার নতুন উঠলো। আচ্ছা আচ্ছা, এটা মজারও ঘটনা, আবার দুঃখেরও ঘটনা। কিন্তু শারমিন আপা, যেহেতু আমি যাইনি, শারমিন হাসান উনি শপিং এ গেল না, চল তোকে আমি আস্তে আস্তে নিয়ে যাই, ও আমাকে ধরে ধরে সামনে কয়েকটা দোকান থেকে টুকটাক জিনিস কিনে নিয়ে আসলাম। তো আন্টি, আপনার সাথে যারা ছিলেন, যাদের নাম বললেন একটু আগে, সমসাময়িক যারা ছিলেন, তারা কি এখন আর কেউ নাচ করেন না? না, তারা হলো কি 71 এর পরে তারা এক এক করে সব আমেরিকায় পাঠ দিল, কেউ ফ্রান্সে চলে গেল। কিন্তু আমার সঙ্গে প্রত্যেকের যোগাযোগ অলমোস্ট মানে সপ্তাহে 2 দিন তো হবেই। আমাদের একটা গ্রুপ, ফোনের একটা গ্রুপ করেছি, কল করলে সবাই আসে, সেখানে মেসেজ করি, কথা বলি। তো এটা অনেকদিন পর এটা আমাদের হলো। মাঝখানে ওরা অনেকবার এসেছিল, আমার ফোন নাম্বার চেয়েছিল, কেউ আমার ফোন নাম্বার দিতে পারিনি। কিন্তু এই 5-6 বছর থেকে ওদের সঙ্গে আমার হৃদ্যতা, এবং ওরা যখনই ঢাকায় আসছে আমরা সেই, যেরকম এখন আফরোজ এসছে, আফরোজ হজ করে আবার আসলো, এখন ওর সঙ্গে আবার সময় কাটবে। কিছুদিন আগে সাইদা এসেছিল, ডালিয়া এসেছিল। তো ওরা যখনই আসে তখন আমার সঙ্গে ভালো সময় ওদের কাটে আর কি। তো ওনারা কি এখনো নাচ কন্টিনিউ করছেন? কেউ করছে না, এটাই দুঃখজনক, কেউ করছে না, কারণ প্রত্যেকে প্রফেশনাল। ডালিয়া হচ্ছে ডক্টর, and she's a very good doctor in America, and সাইদা তো ইউএনডিপিতে ছিল, খুব ভালো পোস্টে ছিল। আফরোজ স্কুলে ম্যাথস টিচার, রিটায়ারমেন্ট, মাত্র রিটায়ার, সবাই কিন্তু মাত্র রিটায়ার করেছে। আচ্ছা আচ্ছা, বাহ, কি দারুণ। আপনাদের সবার একসাথে সবাই এত পড়াশোনা করেছে, একমাত্র আমি পড়াশোনা করলাম। আর লুবনা তো খুব ভালো জায়গায় আছে। লুবনার তো কি বলবো, ও তো নিজে নাচ অতটা করেনি, মায়ের খেলা করেছে অল্প, মানে আমাদের সঙ্গে বুলবুল একাডেমিতে যখন ছিল তখন গ্রুপে সে নাচতো। আর পরে যখন সে শান্তিনিকেতনে চলে গেল, সাইদাও কিন্তু গেল, ওরা দুজনেই কিন্তু শান্তিনিকেতন থেকে পাশ করে আসলো, মানে শিখে এসছে আর কি। পুরো কোর্স করেছে, সাইদা বোধহয় কোর্সটা করে কমপ্লিট করে এসছে, লুবনা তো আসা যাওয়ার মধ্যে ছিল।
তারপর তো লুবনা পড়াশোনা নিয়ে এত ব্যস্ত হলো, পিএইচডি করলো, কানাডায় গেল কিছুদিন আগে বোধহয়, কানাডাই তো বললো, হ্যাঁ আমাকে বলেছিল কানাডায় যাচ্ছি। কথা তো ওর সঙ্গে হয় আমার মাঝে মাঝে। তো লুবনাই একমাত্র কন্টিনিউ করলো, প্রত্যেকে এত বিদ্যান, এত পড়াশোনা করেছে, তুমিও তো করেছো, কিন্তু আমার এইটা একটা দুঃখ যে আমি পড়াশোনা শেষ করতে পারলাম না। কিন্তু আমি আমার বাচ্চাদের পড়াশোনাগুলো আমি তাদের দিকে সেইভাবে নিচে দাঁড়াতে হয়। আমার যে ল্যাক অফ ছিল সেটা ওদেরকে দেওয়ার পূরণ হয়েছে। বাহ, সেটাও একটা অন্যরকম প্রাপ্য, তাই না? আপনি তো করেছেন, হ্যাঁ আপনি তো করেছেন, এমন না যে আপনি করেছি। এবং সত্যি কথা বলতে কি আমি যখন নাচ আমি কিন্তু গীতবিতান নিয়ে বসতাম, এবং যে ওয়ার্ডটা আমি বুঝতে কষ্ট হতো আমি ডিকশনারিতে দেখতাম, কারণ রবি ঠাকুরের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বোঝা খুবই কঠিন, ভীষণ শক্ত। এবং আমার আমি পুরো জিনিসটা বুঝতাম, পুরো জিনিসটা বুঝে তারপরে কম্পোজ করতাম। জি, এই আর কি। সুন্দর। হ্যাঁ, তো কত বছর বয়সে আপনার বিয়ে হয়? আমার 25 বছর বয়সে বিয়ে হয়। আচ্ছা, মানে পড়াশোনা 75 এ আমি হ্যাঁ 75 হ্যাঁ পড়াশোনা করতে করতে তখন আমি বললাম না বিদেশে যাচ্ছি, তখন পড়াটা আমার গ্যাপ হয়ে গেছে। আবার মা বলছিল যে না তুমি ভর্তি হও। আমার কিন্তু স্কোপ ছিল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, কারণ আর্টিস্টের একটা কোটা ছিল, আমি যাই রেজাল্ট করি না কেন আমি ঢুকতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই ঢুকিনি। তখন প্রেমে পড়ে গেলাম, তারিখে প্রেমে। আরেকটা দিক আমার। তো এদিকে নাচ, এদিকে ওর সঙ্গে সময় কাটানো, সবকিছু মিলে আমার পড়াশোনাটা ঠিক হয়নি, তাই আর কি। আচ্ছা, সেই তো 60 থেকে 80 দশক পর্যন্ত আপনার বীর দর্পে বলতে গেলে মঞ্চে রাজত্ব ছিল। হ্যাঁ, কারণ খালি মাঠে মানে খালি ময়দানে ঢোল বাজানো আর কি। খালি ময়দানে বলা ঠিক হবে না আন্টি, আপনার সাথে আরো অনেকে ছিলেন যারা খুবই ভালো নৃত্যশিল্পী। তো তাদের মধ্যে হয়তো আপনার মাঝে কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি ছিল, সেজন্যই আপনাকে ওইভাবে করে পিক করা হতো। সবাই কিছু একটা পেয়েছিল আমার মধ্যে, যার জন্য। সেটাই। তো আপনি তারপরে মঞ্চ থেকে একদম সরে গেলেন এবং অনেক বছরের কেন? হ্যাঁ, তখন হচ্ছে কি আমার ছোট মেয়েটা জন্মালো, তার যখন 3 বছর বয়স, তখন স্যারকে একটা প্রোগ্রাম করলাম, ওকে নিয়ে যেতাম আমি। 100 জন শিল্পী দিয়ে সানাই নৃত্যনাট্যটা করেছিলাম আমি। এবং তখন শিল্পকলা একাডেমিতে কিছু যারা চাকরি করতো তাদের মধ্যে নিপা চলে গেছিল চায়নায় বলতে কিছু ট্রেনিং নিতে, কোরিওগ্রাফি শিখতে। আর দীপা খন্দকার ছিল, ও আমাকে সহায়তা করেছিল। যেমন মিউজিক যখন কম্পোজ করছিল, আমি তখন দীপা করেছি, দীপা তুই মিউজিকের জায়গা যা, কারণ আমার অনেক নাচ কম্পোজ করতে হবে, 100 জন ছেলে মেয়েকে তোলাতে হবে। তো এইটা করে মিউজিকের সঙ্গে বসাটা আমার জন্য পসিবল ছিল না। দীপা আমাকে ভীষণ সহায়তা করেছিল এই জায়গাটা। তো তার জন্য আমি সানাই নৃত্যনাট্যকে সাকসেসফুলি করতে পেরেছিলাম, এবং একটা জায়গা রেখে দিয়েছিলাম, কারণ আমি ঠিক করেছিলাম নিপা আসলে আমি নায়িকার রোলটা ওকেই দিব। আচ্ছা, ওকে তখন দিয়েছিলাম। নায়িকা প্রধান খুব একটা ছিল না জিনিসটা, কিন্তু তবুও ওর প্রধান চরিত্রটা ওর ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তার আগে প্রথম করেছিলাম আমি কিন্তু একটা সেমি ক্লাসিক্যাল নাচ, যেটা নিপা এবং ডলিকে দিয়ে করিয়েছিলাম। ডলি তখন নাচ ছেড়ে দিয়েছে। আমি তখন ছিল ভুলে গেলাম, এত ভালো একজন লোক মারা গেলেন, উনি ডিজি ছিলেন আর কি শিল্পকলা একাডেমির। আচ্ছা, শহীদ ভাই শহীদুল ইসলাম। তখন ওনাকে আমি বললাম ডলিকে আনতেই হবে, নিপার সঙ্গে ডলিকে ছাড়া আর কাউকে তখন মানাবে না। ডলিকে আনালো এবং বললো আপনি মিউজিক ডিরেক্টর কাকে চান? আমি খুরশিদ ভাইকে চাই। আমি খুরশিদ ভাইকে বললাম, খুরশিদ ভাই আমি মঞ্চে, আমাদের তখন কিন্তু মিউজিক কিন্তু লাইভ মিউজিক হতো না, তখন কিন্তু ক্যাসেট চলে এসেছিল, সবাই ক্যাসেটে টিভি প্রোগ্রাম করছে, মিউজিশিয়ানদের পাওয়া যেত না, রেকর্ডিং এর একটা সমস্যা ছিল, অনেক কিছু রেকর্ডিং এর প্রবলেম ছিল। রেকর্ডিং এর প্রবলেমের জন্যই বোধহয় আমরা ক্যাসেটে প্রোগ্রামগুলো করতাম, লাইভ প্রোগ্রাম মানে মিউজিকের সঙ্গে। আমি বললাম যে এটা কতজন আছে সেতারিস্ট আপনি আনতে পারবেন? তখন খুরশিদ ভাই বললো 12-13 জন। আমি বলছি না, তখন শহীদ ভাই বললো যে এতজন মঞ্চে বসানো যাবে না, তবলচি 4টা থাকবে। 11টা সেতার বসেছিল এবং 4টা তবলচি বসেছিল, এবং ওরা দুজন মাই হ্যাটস অফ, যে 10 মিনিটের একটা সেমি ক্লাসিক্যাল নাচ ওরা 1.5 মাস না 1 মাস
1 মাসে এমন ভাবে রপ্ত করেছিল যে এতটুকু এদিক ওদিক হয়নি, এবং দুজনেই চমৎকার নেচেছিল। চমৎকার, আমরা সেখান থেকে একটু দেখতে চাই। আচ্ছা, সেমি ক্লাসিক্যাল নাচের একটু অংশ বিশেষ দেখে আসি। ওয়াও, অসাধারণ, আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম। তো সেই যুগে মানে জি। আমি কিন্তু, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো মিউজিকের ঢং দেখে, আমি হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখানে মণিপুরি, তারপরে কাত্থাক, তারপর সব ফোকের ভরপুর। কিছু ফিগার, হ্যাঁ, ভারতনাট্যম হুম, কিছু ফিগার, সব হুম। সংমিশ্রণে কিন্তু আমি জিনিসটা করতে চেষ্টা করেছি। হ্যাঁ, অসাধারণ কম্পোজিশন। এই নাচটা আমি দেখেছিলাম ডলি আন্টি যখন এসেছিলেন আমার প্রোগ্রামে, তখন ডলি আন্টি আচ্ছা, এই নাচটা দিয়েছিলেন। ও হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, খুবই সুন্দর নাচ দেখেছি আমি। তো আপনি এই নাচটি যখন করেছিলেন তখন আপনি মঞ্চ থেকে কাইন্ড অফ অফ ছিলেন, তো? অফ, তখন হ্যাঁ, হ্যাঁ। করতেন না। না, হ্যাঁ, তো বাড়িতে বসেই মোস্টলি কাজ করেছেন তখন। না, আমি শিল্পকলায় যেতাম, শিল্পকলায় শিল্পকলা যেতাম। থেকে সময় হ্যাঁ, গিয়ে আমি গিয়ে ওখানে গিয়ে করতাম, কারণ বাড়িতে না ঠিক কম্পোজিশনটা আমার জন্য একটু প্রবলেম হতো। পরিবেশটা ছিল না। হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম হতো, হ্যাঁ। আমার একটু প্রবলেম, মানে মানে ফ্যামিলিগত আমি প্রবলেম ফেস করতে হয়েছিল। করতাম, জি। কিন্তু করতে গিয়ে আমার একটু যার জন্য আমি আলটিমেটলি নাচটা ছেড়ে দিলাম। এই আর কি। ও! তাই? কারণ হ্যাঁ, কারণ যখন ছেলে মেয়েগুলো আসতো, জি। হয়তো আমার হাজবেন্ড বাইরে থেকে আসলো, কোনোদিন মুখে বলতো না, কিন্তু ভাবে আমি হ্যাঁ। বুঝতাম যে হি ডাজন্ট লাইক ইট। ও আচ্ছা, তাই আচ্ছা। সেজন্য আমি চেষ্টা করতাম সকালের দিকে ওদেরকে এনে নাচটা তুলে দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিদায় করা আর কি। এই আচ্ছা, আর কি। আচ্ছা। তারপরে আস্তে আস্তে ভাবলাম যে বাচ্চারাও আস্তে আস্তে বড় হলো, স্কুলে দেখলাম যে যেই সপ্তাহে আমি আহ, মনে করো যে টিভি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতাম, জি। সেই সপ্তাহে দেখতাম আগে তো সপ্তাহে প্রত্যেকের মধ্যে একটা এক্সাম হতো, হুম। সেই সপ্তাহে দেখতাম যে ওদের রেজাল্ট একটু 19-20 হয়ে যাচ্ছে। আচ্ছা, তখন আমি আচ্ছা। ভাবলাম যে না, আমার এখন আসল দায়িত্ব হচ্ছে ওদেরকে বড় করা। ও তখন আমি একেবারেই ছেড়ে দিলাম। তবু না নিপা বিশেষ করে আমাকে ছাড়তো না। হঠাৎ বলতো, কাজল হ্যাঁ, আপা ২ টা নাচ তুলে দাও। হয়তো ৪ টা আচ্ছা। মেয়ে পাঠিয়ে দিল, ২ টা ছেলে ২ টা মেয়ে পাঠিয়ে দিল, এরকম। ও না চেত না যে আমি একেবারে মানে হুম। ইয়েতে থাকি, একদম নাচ ইয়েতে থাকি, থেকে বিরত থাকেন। বিরত থাকি, হ্যাঁ। ও হুম। এবং শিবলি দুজনেই আমাকে
প্রথম থেকে এত সহযোগিতা, আমার এত আদরের দুটো ছোট ভাই বোন আমাকে সবসময় আগলে রেখেছে, এখন প্রথম থেকে এখন পর্যন্ত। হ্যাঁ, আপনার কথা খুব বলতো ওনারা। যখন আমরা শিখতাম তখন আপনার কথা খুব বলতো আমাদেরকে। তুমি কি ওদের কাছে শিখতে? আমি শিবলি ভাই হচ্ছে আমার কত্থকের গুরু। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আমি নিপা আন্টির কাছে শিল্পকলায় যেহেতু কাজ করেছি ওনাদের সাথে, ওনাদের মাধ্যমে আমার শিল্পকলায় যাওয়া। তারপরে নৃত্যাঞ্চলে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব অল্প কিছুদিন ছিলাম নৃত্যাঞ্চলে। আর আমি তো বাফা থেকে শুরু হয় ঝুনু আন্টির কাছে। লায়লা আন্টি আমার নৃত্যগুরু আরেকজন। ও আচ্ছা আচ্ছা। আমি লায়লা আন্টির সাথে অনেক বছর রোজি কাজ আপা, করেছি আচ্ছা ছোটবেলা আচ্ছা, থেকে। রোজি আপা। রোজি আন্টির সাথে আমার ওই বাফা এবং রোজি আন্টি দুজন আমার পাশাপাশি ছিল। কারণ রুমঝুম থেকে আমার রোজি আন্টির সাথে আমি তোমাকে বলবো যে রোজি আপা, ডালিয়া আপা, দুলাল ভাই যতদিন বেঁচে ছিল, এনাদের সঙ্গে ওনারা বাইরে থাকলেও আমাকে সেই ভালোবাসা দিয়েছে, মেসেজ করেছে, মেসেজে মানে আমার উৎসাহ দিয়েছে প্রত্যেকটা নাচে, প্যান্ডেমিক সময় যখন করেছি। আর দুলাল ভাই তো চলেই গেল। দুলাল ভাই তো আমি কি বলবো, আমাকে পুটলি ডাকতো আদর করে। আর ডালিয়াপা ডাকতো কাজল রানী, আর আর রোজি আপা ডাকতো কাজলি আমার। তো এই আদরের দাগগুলো না আমার খুব ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই এগুলোই তো মানে মানে ধরে রাখার মতো কিছু একটা জিনিস না, হৃদয়ে গেঁথে থাকার মতো। তো আন্টি, হ্যাঁ, তো আপনি তখন নাচ একদমই ছেড়ে দিলেন বলতে গেলে। তারপরে বহু বছর পর, আচ্ছা তার মধ্যে জানতে চাইবো যে যখন নাচ ছেড়ে দিলেন তখন আপনার কেমন লাগতো? মানে নাচ ছেড়ে তো আমি যারা তোমাকে আমি নাচ ছেড়ে দিয়েছি, জি, কিন্তু ওই প্যান্ডেমিকের সময় আমার হাজবেন্ডের স্ট্রোক হলো আর কি। স্ট্রোক হওয়াতে ও তার আগের কথাগুলো আমি বলিনি, এটা পরে বলি আমি। তো যখন নাচ ছেড়ে দিলাম, আমি নিজে কিন্তু ঘরে কম্পোজ করতাম, ইয়োগা করতাম। তো এটাতে না আমি নিজেকে আমার খুব ডিপ্রেশন হতো, আমি ডিপ্রেশন থেকে বেরোবার জন্য যখন এগুলো করতাম ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতাম। মাঝখানে আমাকে ডিপ্রেশন মেডিসিনও নিতে বলেছিল, আমি একজনকে দেখিয়েছিলাম যে আমার খুব ডিপ্রেশন হয়। তখন উনি বললো যে আপনি নাচ ছাড়া বাঁচবেন না, আপনি নাচেন, একা হলেও নাচেন। তখন আমি একা একা নাচতাম, আমার পুরনো নৃত্যনাট্যগুলো, চিত্রমাদার কিছু আমার প্রিয় গানের উপরে নাচগুলো, ওগুলো আমি করতাম, বাসা একা রেকর্ড করতাম না, এমনি করতাম। তো ওগুলো তো আমাকে অনেক পিস দিত। মেডিটেশন করতাম, ইয়োগা করতাম, এগুলো করতাম। তারপর আমি যখন নাচে ফিরে এলাম, তার আগে কি যেন বলছিলাম, তোমাকে বলবো, ভুলে গেলাম আমি। তো যাই হোক, আমি আমার মাকে, আমি আমার বাচ্চাদের বললাম যে প্রত্যেক বছর তো তোমরা আমার জন্মদিন করো, আমি আমার মাকে কলকাতায় একটু নিয়ে যাই, মার সঙ্গে কিছুদিন সময়। মার সঙ্গে অ্যাকচুয়ালি আমার সময় কাটানো হয় না, কারণ আমি নিজে বেশ অসুস্থ থাকতাম, আর মা থাকে ছতলায়, মাদের বাড়িতে ধানমন্ডিতে লিফট নেই, আমার ছতলায় উঠতে, যেহেতু অ্যাজমা ছিল তখন, ভীষণ অ্যাজমা ছিল, উঠতে কষ্ট হতো। তো মা মাঝে মাঝে এসে আমার কাছে থাকতেন। তো তখন মাকে নিয়ে আমি কলকাতা গেলাম, মা তো ভীষণ খুশি যে মা আমার সঙ্গে কটা দিন কাটাবেন, 4 দিন না 5 দিন ছিলাম। তারপর সুকল্যাণ এলো, সুকল্যাণকে ফোন করলাম যে সুকুই আমি কলকাতা এসেছি। সুকল্যাণ আমাকে মাকে নিয়ে গেল, আমি গ্র্যান্ডে ছিলাম, মাকে নিয়ে গ্র্যান্ড থেকে এসে আমাকে নিয়ে গেল ওর বাড়িতে। এত মজার রান্না করে সুকল্যাণ, আমি কি বলবো। সুকল্যাণও আমাকে ভীষণ আদর করে, ভীষণ, আমাদের মধ্যে ভীষণ একটা হৃদ্যতা। আমাদের একটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ আছে আমাদের, সেখানেও আর কি আমরা কথা বলি, প্রায় কথা বলি। তো সুকল্যাণ নিয়ে গিয়ে ওখানেই বললো যে দিদি তুমি কিছু একটা করো। তা আমাকে বললো চন্দ্রলিকা করো, নিপাকে চন্দ্রলিকার রোলটা করি, তুমি মায়ের রোলটা করো। আমি বললাম চন্দ্রলিকা একবার হয়েছে আমাদের দেশে, আবার আমি করবো, তো অন্য কিছু বল। তখন আমাকে মীরার গল্পটা বললো। তখন আমি দেখলাম এই বয়সে আধ্যাত্মিক এটা হয়তো করা যায়, যার জন্য আমি মীরাটা অ্যাকসেপ্ট করলাম, এবং ঢাকায় এসে আবার মন বদলে গেল, বলে না করবো না। নিপা বললো না, এটা করতেই হবে, এটা করতেই হবে। তারপর এটা করলাম আর কি। তো প্রথমে এটার অনেক অভিজ্ঞতা আছে। মীরা রিহার্সেল করলাম বেশ কিছুদিন, সুকল্যাণ বোধহয় 15 দিন ছিল, সব তুলে দিল, তারপর আমরা নিজেরাই রিহার্সেল করলাম।
আচ্ছা। এটা আমার একটা প্রবলেম হচ্ছিল কি, অন্যের কম্পোজিশন না আমি ভুলে যেতাম। আচ্ছা মানে আচ্ছা। নিজের কম্পোজিশনে আমি যেটা আমার রপ্ত করতে পারতাম, অন্যের কম্পোজিশনে মানে ফিগার খুব একটা ডিফারেন্ট কিছু ছিল না, কিন্তু ভুলে যেতাম। তো আচ্ছা। যাই হোক পরে সেটা ঠিক হয়ে গেছিল, কিন্তু মঞ্চে যখন আমি পোশাক পরে ঢুকবো তখন আমার হচ্ছিল যে আমি বোধহয় আগের এক্সপ্রেশন দিতে পারবো না। কিন্তু হঠাৎ মঞ্চে যখন পা দিলাম মনে হলো তো আমার আমার মঞ্চ, আমার মঞ্চ, এই কথাটা আমার ভিতরে যখন ঢুকলো আমি হারিয়ে গেলাম। তখন করলাম, ওখানে বেশ ডিফিকাল্ট কিছু ফিগার ছিল যেটা আমাকে নদীতে ডুবানো হচ্ছিল, তখন বেশ টায়ারিং কিন্তু ব্যাপারটা ছিল। বহুবার আমাকে মানে উপর নিচ হতে হয়েছে এবং শ্বাস হয়েছে। তো ওই জিনিসগুলা, এক্সপ্রেশন গুলা আমাকে বলছে দিদি পারবা তুমি এক্সপ্রেশন গুলো কিন্তু দিও, যে পানিতে শ্বাস। কত বছর পর আন্টি, কত বছরের ব্রেকের পর? প্যান্ডেমিকের ঠিক আগে আগে, যার জন্য মীরাটা আমার তার মাঝে কত বছর গ্যাপ ছিল? 35 বছর। 35 বছর পর, অসাধারণ, বাহ। ও মাই গড। আমি এই জন্য সুকল্যাণ, নিপা এবং শিবলি এদের কৃতিত্ব অনেক বেশি আমাকে টেনে আনা, এবং আমি সত্যি মানে খুবই কৃতজ্ঞ প্রকাশ করছি এদের কাছে যে এরা আমাকে বের করতে পেরেছে আর কি। বাহ, আমিও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই শিবলি ভাই, নিপা আন্টি, ওনারা যদি দেখেন আমাদের এই অনুষ্ঠান, মানে আপনার মতো এরকম একজন কিংবদন্তি নৃত্যশিল্পীকে যে ফিরিয়ে আনতে পেরেছেন আবার। কারণ আমরা যখন নাচ করতাম আমরা কিন্তু সবসময় আপনাদের কথাই শুনেছি, কিন্তু আপনাদের সাথে কখনো সাক্ষাৎ করতে পারিনি বা আপনাদের সান্নিধ্য পাইনি। তো এখন আপনাকে দেখে আনছি আমি রিয়েলি রিয়েলি প্রাউড যে আপনি এখনো এত ভালো নাচেন। আমি মীরা নৃত্যনাট্যের একটু অংশ শেয়ার করতে চাই। के नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी, बैठे संतों के संग रंगे मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली गली हरे गुण गाने लगी। महलों में पली बनके जोगन चली, महलों में पली बनके जोगन चली, मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। কি চমৎকার, অসাম আন্টি। তো এটা মীরা গল্পটা কি ছিল? আচ্ছা, মীরা ছিল যে কৃষ্ণের প্রেম, মানে কৃষ্ণের ভক্ত, কৃষ্ণকে ভালোবাসতো। ছোটবেলায় তার মা তাকে বলেছিল যখন কৃষ্ণ মূর্তি যাচ্ছিল যে মা এটা কিসের পূজা হচ্ছে, কিসের মূর্তি যাচ্ছে, এটা কে? তখন বলছে কি এর সঙ্গে তোর বিয়ে হবে। ওই যে ছোটবেলায় মনে ধারণ করেছিল যে এই আমার স্বামী, ওটাই প্রকাশ করাটা এবং কৃষ্ণ পূজা করতো এবং ভাবতো আমার স্বামী যা অর্ডার করবে আমি তাই করবো, এটাই হচ্ছিল। এটা জাস্ট আমার সঙ্গে কিন্তু কৃষ্ণের কোনো কিছু না, আমার কাল্পনিক ইয়েতেই কৃষ্ণ ছিল। আর কৃষ্ণ যখন মঞ্চে আসছে তখন কিন্তু সবাই স্ট্যাচু হয়ে যাচ্ছে, মানে এটা বোঝাতে চেষ্টা করেছে। এসে যখন আমি পানিতে ডুবে মরে গেলাম সেখান থেকে আমাকে বাঁচিয়ে তুললো, এইসব আর কি। এই ধরনের মানে পুরো স্টোরিটা কিন্তু সত্যি, কাল্পনিক না, এটা একদম সত্যি ঘটনা কিন্তু নিয়েছিল। হ্যাঁ, নিয়েছিল। এবং কৃষ্ণের সঙ্গে রাধার প্রেমটা এখানে আছে, যেটা নিপার সুকল্যাণ করেছে। আচ্ছা আচ্ছা। আর রাধার হাজবেন্ডের রোলটাও শিবলি করেছে এবং নবাবের রোলটাও শিবলি করেছে আর কি। আচ্ছা আচ্ছা।
বাহ, দুটোই শিল্পী। তো এত বছর পর মঞ্চে এখানে আমার একটা প্রবলেম বলি, এখানে আমার খুব প্রবলেম হচ্ছে, যার জন্য আমাকে আমার ড্রেসটা পরা হয়নি। হুম, ড্রেসটা ছিল কারণ কি, আমার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই ড্রেসটা অনেক ডিফিকাল্ট ছিল, কারণ আচ্ছা, ওই ড্রেসটা খুলে এটা পরা এবং আবার ঘোমটা দেওয়া, মানে যার জন্য হুম, আমরা প্রপারলি কিন্তু এই 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 প্রশ্নটা কিন্তু প্রপারলি ড্রেসটা আসেনি, আচ্ছা, ড্রেসটা পরতে আচ্ছা। পারিনি আমি। খুব কষ্ট হয়েছিল আমার, মনটা খারাপ হয়েছিল ও, কিন্তু এটা তো দর্শক বুঝবে না, তাই না? দর্শক দর্শক এটা আমি আমি যেহেতু বুঝতে পেরেছি, হ্যাঁ, আমার কাছে আপনার খুব ভালো লেগেছে। হ্যাঁ, খারাপ হ্যাঁ, লাগছিল। এবং তখন তো বলেছিলাম সেকেন্ড টাইম ড্রেসটা চেঞ্জ করব, কিন্তু তখন হ্যাঁ, সেকেন্ড টাইম ইন্ডিয়ান এম্বাসিতে হওয়ার কথা ছিল, শিল্পকলা হওয়ার কথা ছিল, ওটা আর হলো না, প্যান্ডেমিক চলে এলো। ও আচ্ছা, আচ্ছা। আমি শিওর এটা আবার হবে ভবিষ্যতে, কারণ এত সুন্দর একটা প্রোডাকশন যেহেতু, এবং হ্যাঁ, অনেক অনেক সুন্দর একটা ইনভলভ ছিল। ছিল, তাই না? হ্যাঁ। তো রোজাপা আন্টি, গেছিল, তাই রোজাপা না? গেছিল, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। তো আন্টি, এত বছর পর আপনি যে মঞ্চে উঠলেন তখন আপনার কেমন লাগছিল? ভয় লাগছিল কি একটু? আহ, মানে যখন আমি মেকআপ করছিলাম তখন আমার একটু নার্ভাস লাগছিল, সত্যি কথা বলতে কি। আচ্ছা, জি। কিন্তু যখন আমি মঞ্চে ঢুকলাম, বললাম না, আমার মনে হচ্ছে যে এটা হ্যাঁ, তো তখন আমারই জায়গা, হুম, আমার জায়গা এটা, আমি কেন এখানে ভয় পাবো। তখন আচ্ছা, আমার ভয় বলতে আর কিছু ছিল না আর কি। বাহ! এই তো হচ্ছে আপনার মানে অ্যাকচুয়াল শিল্পী যারা, তাদের সেটাই। মানে আর বলে না, সাঁতার যে একবার শেখে সে সাঁতার ভোলে না। হ্যাঁ, ভুলে না, নাচ যদি সত্যিকারে নিজের অন্তরে ধারণ করা যায়, তাহলে সেটা ভোলে না কেউ। ভুলে না। সত্যি কথা, সত্যি। তো আপনার যে নাচের উপর আপনি একটি বই লিখেছেন, হ্যাঁ, এই এই বইটির বিষয়বস্তু কি? শুধু নাচ নাকি আপনার জীবনী নিয়েও? না এটা এখানে আমি বলি, জি, এখানে এখানে না মানে আমার বুলবুল একাডেমির শৈশব কিভাবে কেটেছে এবং আচ্ছা, বুলবুল একাডেমিতে যাওয়ার যে পথগুলো, হুম, ওল্ড মিটফোর্ড থেকে নিয়ে ওয়াইজঘাট পর্যন্ত, হুম, সেগুলো এখনকার প্রজন্মের ছেলেপেলে কিন্তু জানবে না যে ওল্ড টাউনে কি কেমন ছিল। সেই পথগুলো আমি ডিসক্রিপশন করেছি, এবং আচ্ছা, আমাদের রিহার্সালে আমরা কি করতাম, হুম, বিদেশে আমরা গেলে আমাদের কি সম্মানটা দিত। হ্যাঁ, কারণ আমি দেখেছি, আমি আম, আহ, নৃত্য পরিচালক হিসেবে আমি কুয়েতে গেছিলাম এই হুম, মানে প্যান্ডামিকের আগে আগে। তো আমি আচ্ছা, দেখলাম যে আমি হঠাৎ দেখেছি আমার মানে সাধারণ পাবলিকরা, মানে আমরা নর্মাল যেখান দিয়ে যাই সেখানে, কিন্তু আমার চাচা মাহমুদ নুরুদা মেক শিওর করতো যে আমরা ভিআইপি তে ঢুকবো, এবং আমরা আচ্ছা, যতটুকু আমরা বুলবুল একাডেমি থেকে যতগুলো বিদেশে ভ্রমণ করতাম, আমরা হুম, ভিআইপি তে ঢুকতাম এবং ডাইরেক্ট প্লেনে, মানে আচ্ছা, কোনো আমাদের কোথায় পোশাক, কোথায় আমাদের ড্রেস, হ্যাঁ, উই জাস্ট কুডন্ট কেয়ারলেস। এটা সব বুলবুল একাডেমির দায়িত্ব। তো আচ্ছা, এই জিনিসগুলো আমরা এনজয় করেছি। হুম, এ, এই প্রজন্মের ছেলেপেলে কিন্তু এগুলো এনজয় করেনি। হুম, এটাই আমার কাছে খুব কষ্ট হয়। তাদের হুম, অনেক পরিশ্রম করতে হয়, এবং সত্যি কথা বলতে কি, নাচ এত মানে এত নাচের চেঞ্জ হয়েছে, এটা হুম, বিদেশ থেকে রপ্ত করুক আর এখান থেকেই রপ্ত করুক না কেন, যে আমাদের অনেক শিল্পী হয়েছে, অনেক স্কুল জি, হয়েছে, জি, এবং এবং অনেক স্কুলে অনেক আহ, নৃত্যশিল্পী তৈরি হয়েছে, বিশেষ করে হুম, ভালো নৃত্যশিল্পী, মানে যাদের হুম, নাচ দেখে মুগ্ধ হতে হয়। হুম, সেই যুগে কিন্তু দুই একজন নৃত্যশিল্পী বেরিয়েছিল যাদের নাচ দেখে মুগ্ধ হতো মানুষ। হুম, এখন কিন্তু মানে বেশিরভাগ নৃত্যশিল্পীকে আহ, নৃত্যশিল্পী তৈরি করেছে আহ, মানে আমার আমার জুনিয়র যারা, আমি জি, বারবার নাম উল্লেখ করতে চাই না, প্রত্যেকে আছে, শর্মিলা আছে, হুম, তারপরে মেয়েটা তো চমৎকার নাচে, আমি হুম, তারা আমার কথা বলুক না বলুক, আমি তো বলবোই। সোমা মমতাজ, সে যে নাচ শেখাচ্ছে যাদেরকে, জি, লুবনা, লুবনা যে হুম, পরিশ্রমটা করছে নাচ নিয়ে, হুম, সাকসেসফুল, সবাই হুম, সাকসেসফুল হচ্ছে, এবং জি, নাচ দেখে আমি মুগ্ধ হচ্ছি যে এত চমৎকার, এত ভেরিয়েশন। এই যে শিবলি হুম, কাত্থাক যে করে, আমিও কাত্থাক করতাম, জি, বোল একই আছে, বোল হয়তো একই আছে, হুম, কিন্তু ওদের যে ভেরিয়েশন গুলা, ওদের হাতের কাজ, আহ, আমার যেমন আমার গুরু আমাকে যেটা শিখিয়েছে আমি ওইটুকু শিখেছি, কিন্তু জি, এরা যেমন এখান থেকে আর অনেক কিছু রপ্ত করছে, জি, আহ, প্রায় যে দিল্লিতে গিয়ে নতুন নতুন কিছু শিখে হুম, আসছে, হুম, এটা কিন্তু মানে এটা বিরাট ব্যাপার। আমি হুম, কিন্তু আমার এটা ছিল, শেখার খুব ইচ্ছা ছিল, এবং আমি যতটুকু শিখেছি, আর আমি যে প্রতি বছর কলকাতা মার সঙ্গে যেতাম ছোটবেলায়, আমরা মন্দিরে আমার মামারা নিয়ে যেত যখন পুজো হতো, দুর্গা পুজোর সময় আমরা যেতাম, হুম, মন্দিরে যে ভাস্কর্যের যে ফিগার গুলা, ওগুলো জি, আমি আমার অন্তরে ধারণ করতাম, সেখান থেকে আমি ফিগার বের করে কম্পোজিশন করতাম। তো আমার ও, যেহেতু শেখার অত সুযোগ ছিল না, জি, জি, ওগুলো আমি করতাম। আর আমার বাহ, বইয়ের মেন ছিল আমার শৈশব, আমার মানে নাচের যে
জগৎটা কিভাবে তৈরি হলো, বিদেশ ভ্রমণ, আমার বন্ধুরা কিভাবে, তাদের অবস্থানটা কিভাবে হলো, মানে একটা বায়োডাটা বলতে পারো তুমি, আমার জীবনেও বলতে পারো, আবার এখানে অনেক কিছু আছে যেটা কিনা এই প্রজন্মের ছেলে মেয়ে দেখলে বুঝতে পারবে, পড়লে বুঝতে পারবে যে আচ্ছা এই বইয়ের মধ্যে যে আমাদের যে আমাদের প্রজন্মে আমরা কি করতাম সেটা এখানে আমি প্রকাশ করেছি। আচ্ছা আচ্ছা, বা চমৎকার। আমি আশা করি এই প্রজন্মের ছেলেমেয়েরা পড়বে আপনার বইটি এবং পড়ে অনেক কিছু জানতে পারবে। তুমি এলে তোমাকে আমি একটা বই গিফট করতে চাই। জি, আমি অবশ্যই কালেক্ট করবো। হ্যাঁ, আর আন্টি আরেকটা কথা হচ্ছে যে এখন নাচের বিভিন্ন রকমের, আই নো নাচের অনেক ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন এরিয়াতে। হ্যাঁ, ফিউশন আসছে, কন্টেম্পোরারি আসছে, সবকিছু মিলিয়ে। কিন্তু নাচের আমি শুনতে পাই যে নাচের মধ্যে আপনার যে কি বলে ওটাকে, যে সৌন্দর্যটা ছিল আপনারা যখন নাচতেন সেটা নাকি হারিয়ে যাচ্ছে, এটা কি সত্যি? সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে আমি বলবো। যেমন ফিউশন বলতে যদি তারা জুতো পরে, প্যান্ট পরে, শার্ট পরে, আমি না এটা নিতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। যে কি বলবো, তোমার সৌন্দর্য একটা, যে নাচের যে একটা আলাদা জগৎ আছে, সেটাকে নষ্ট না করা, সেটা বড় কষ্টজনক। আমি আমি যে মানে কোনো কিছুতে খুব পারদর্শিতা আমার আছে তা ঠিক নয়, কিন্তু আমি যেটুকু শিখেছি সেটুকু আমি সুন্দরভাবে ধারণ করতে চেষ্টা করি। আমি মানে খুব দুঃখ লাগে আমার যখন ফিউশন নামে জিনিসটা হলো। ফিউশন নিশ্চয়ই হবে, কারণ যেটা আমি মনে করি কাথক ভারতনাট্যম দিয়ে যেটা করলাম, দ্যাট ইজ ফিউশন। সেমি ক্লাসিক্যাল বলে ওটা ফিউশন করেছি, তাই না? এই ফিউশনটা যে তুমি শুদ্ধ নাচ নাচো, অশুদ্ধ নাচো না, এটাই হলো আমার। হ্যাঁ, শুদ্ধ নাচের ব্যবহারটা হওয়া উচিত, ব্যবহারটা করা উচিত। জি। আচ্ছা আন্টি, আপনার একটি কম্পোজিশন আছে, আপনার রিসেন্ট কম্পোজিশন, ওই যে বুক লঞ্চের সময় করেছিলেন, আকাশ ভরা সূর্য তারা। হ্যাঁ, সেই নাচটি আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই। একটু এটা নিবেও নেচেছিল একসময়। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময় তাই জাগে আমার গান, আকাশ ভরা সূর্য তারা।
খুব সুন্দর, খুব সুন্দর আন্টি। এখানে নিপান্টিও নাচ করেছিলেন? না, এটা নিপা করেছিল, এটা তো অনেক আগে কম্পোজিশন করেছিলাম। আচ্ছা। প্রথম যখন তখন করেছিল ঝিনুক, আরো দুটো মেয়ে, হুম, মুনমুন, ঝিনুক আর কি আরেকজন কে ছিল, এলি, এলি বোধহয় ছিল। হ্যাঁ। হ্যাঁ ছিল। তো ওরা করেছিল। তারপরে একবার গভর্নমেন্ট শো হলো, যেখানে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সেখানে নিপা ছিল, নিপা করেছিল এটা। তো আর তারপরে বহু বছর পরে এটা আমার বুক লঞ্চে আমি দেখা। খুব সুন্দর হয়েছে আন্টি। তো আন্টি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। নাচ ছাড়া আপনার কি করে সময় কাটে, অবসর কাটে? আমি গল্পের বই পড়ি, আর আমি খুব, কেন জানি না, আমি খুব গান শুনতে পছন্দ করি। আমি ভীষণ গান শুনি, সেটা হিন্দি হোক, ভজন হোক, বা রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। এবং আমি গীতবিতান নিয়ে বসি। আমি নিজে মাঝে মাঝে মনে হয় যে কোন গল্পটা নিব, কোন নাচটা করব, তখন আমি হয়তো একটা গান আমার খুব ভালো লাগলো, মানে গীতবিতান ঘাটতে ঘাটতে ওই নাচটা আমি কম্পোজিশন করে ফেলি, করে আমি নিজে রেকর্ড ধারণ করে রেখে দিই। এটা করি। আর প্রত্যেকদিন সকালে আমার রুটিন হচ্ছে, আমি প্রত্যেকদিন সকালে যোগা করি। ফেস যোগার থেকে আরম্ভ করে শরীর চর্চা, এবং তার আগে প্রথমেই মেডিটেশনটা করিনি। এইগুলো করে আমার সময় কাটে। তারপরে মাঝে মাঝে রান্না করি। এই তো। আচ্ছা, বাহ। ছেলেমেয়েরা তো আছেই। জি, তারপর অনুষ্ঠান দেখতে যান না? নাচের অনুষ্ঠান হলে? অবশ্যই দেখতে চাই। নাচের অনুষ্ঠান অবশ্যই দেখি। মানে যতগুলো নৃত্যাঞ্চলের অনুষ্ঠান হচ্ছে আমি সবই যাই, এবং শর্মিলাও আমাকে ডেকেছে 2-3টা অনুষ্ঠানে, ওর সেখানেও গেছি। মানে যখনই যেখানে আমাকে ইনভাইট করে আমি যাই, এবং আমি টিকিট করে যাই। আমি, ওরা কিছুতেই নিতে চায় না, আমি কিন্তু টিকিটটা করে যাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তো আজকে খুবই ভালো লাগলো। তো আমাদের উদ্দেশ্যে বা নতুন প্রজন্মের জন্য কোনো গুরুত্বপূর্ণ উপদেশ বা বক্তব্য? হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো আমার বলতেই হবে যে তোমরা ভালো গুরুর কাছ থেকে নাচ শেখো, তাদের আদর্শে বড় হও, এবং তাদের আদর্শ নিয়ে তোমরা চলতে চেষ্টা করো, এবং নাচটা থামিও না। যদি তুমি মনে করো যে তোমার নাচটা এক জায়গায় থেমে যাবে, তাহলে নাচ চর্চা না করে তুমি অন্য লাইনে যাও। আরেকটা হচ্ছে শুদ্ধ নাচ নাচো। সবচেয়ে বড় কথা হচ্ছে শুদ্ধ নাচ নাচো, যেখানে ভালো শিখতে পারবে, সেখানটা তোমরা নিজেরাই চুজ করবে। এটা আমি বলে দেবো না, তোমরাই জানবে যে কারা কোন স্কুলটায় তুমি শুদ্ধ নাচ শিখতে পারবে, এবং প্রপারলি তুমি ট্রেন আপ হবা। সেখানটায় তুমি যাও, চর্চা করো। চর্চার উপরে কিছু নাই, যত প্র্যাকটিস তত ভালো। এইটুকুই বলবো। সবাইকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমার শুভকামনা রইল। দর্শকদের জন্য অনেক ধন্যবাদ যারা আছেন। অনেক ধন্যবাদ কাজল আন্টি, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার কাছে আজ আমাদের মাঝে উপস্থিত হয়ে আপনার জীবনের কিছুটা গল্প আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। আমি যখন ছোট ছিলাম, আমি আগেও বলেছি, তখন শুনেছি কম বেশি সব নৃত্যশিল্পীরাই কাজল ইব্রাহিমকে অ্যাডমায়ার করতেন। আপনার সাথে আজ গল্প করতে পেরে অনেক ভালো লাগলো। আমার সময়টি অত্যন্ত ভালো কেটেছে। আর দর্শক যারা আজ আমাদের সাথে ছিলেন, অনেকেই দেখেছেন, আমি দেখলাম, কিন্তু আপনারা কমেন্ট করেননি। কমেন্ট করলে ভালো লাগতো, কাজল আন্টির সাথে আমি শেয়ার করে নিতাম। তো যাই হোক, আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আমাদের আজকের এই আয়োজন। আমরা যে গুণীজনের কাছ থেকে শুনলাম তার জীবনের কাহিনী এবং তার নৃত্যের তার অবদান, সাথে থাকবার জন্য অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ভালো থাকবেন সকলে। ট্রু আর্টসের পাতায় চোখ রাখবেন। দেখা হবে শীঘ্রই। আজকের মতো বিদায়।